এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৮৩.০৪%, সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করেছে সরকার বলেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং দেশ পরিচালনা করছে জনগণের সরকার, কোনো অদৃশ্য শক্তি নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। বিরোধীদের দমনে ব্যস্ত সরকার বললেন ফখরুল। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। নম্বর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এসএসসি সমমান পরীক্ষায় বেড়েছে পাশের হার। গত বছরের তুলনায় বেড়েছে কিছুটা জিপিএ ৫। পাশের হার ও জিপিএ ৫ দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা। রবিবার ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এবার সমন্বিত উদ্যোগে বেড়েছে পাশের হার। ফলাফল প্রকাশ হওয়ার পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাসে মেতে ওঠেন উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। সামির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসেই বলে দিচ্ছে আজ স্বপ্ন জয়ের দিন। এ যেন অপেক্ষার প্রহশ্বাস হওয়ার মহেন্দ্রক্ষণ। রবিবার প্রকাশিত চলতি বছরে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের পাশের হার ৮৩.০৪%। সর্বোচ্চ পাশের হার ৯২.৩২% যশোর শিক্ষা বোর্ডে, আর সর্বনিম্ন ৭৩.৩৫% সিলেট শিক্ষা বোর্ডে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে ৭৯.৬৬% এবং ৮১.৩৮%। এবার মোট কৃতকার্য হয়েছে ৩,৪১,৪৪৪ জন। ফলাফলের পাশের হার এবং জিপিএ ৫ দুটোতেই এগিয়ে মেয়েরা। সাংবাদিক সম্মেলনে যে প্রেস ব্রিফিং এ আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। সচিবালয়ে ফলাফল বিশ্লেষণ শেষে শিক্ষামন্ত্রী জানান, সমন্বিত উদ্যোগ নেওয়ার পরেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যত বেশি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত শিখন পদ্ধতি যত বেশি আমরা রপ্ত করতে পারবো এবং শিশুদেরকে শুধুমাত্র ফলাফল নির্ভরতা, পাশ ফেলের যে জটিলতা সেটার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই শতভাগ সেখানে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। এদিকে আশানুরূপ ফল পাওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। জানান, মা দিবসে মাকে দেয়া শ্রেষ্ঠ উপহার এটি। যেহেতু আজকে মাদার্স ডে, সো আমি আমার আম্মুকে বেস্ট একটা রেজাল্ট দিতে পারছি। সো হ্যাঁ, আম্মু অনেক প্রাউড ফিল করতেছে, বাবা অনেক খুশি। আমার এইম আছে যে আমি বিএতে চান্স পাবো, সো সেই অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি। আম্মু অনেক সাপোর্ট করেছে। আম্মু সাপোর্ট না করলে হয়তো এত দূর আসতে পারতাম না, এত ভালো একটা রেজাল্ট করতে পারতাম না। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক এফোর্ট দিছি আমাদের পড়ালেখার পেছনে এবং কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পেরেছি। সো উই আর রিয়েলি হ্যাপি। দীর্ঘ সাধনার পর ফলাফল ভালো করায় খুশি অভিভাবকেরা। অবশ্যই এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। অনুভূতিটা অনেক ভালো। আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে, তো এই কষ্টের ফল আলহামদুলিল্লাহ ভালো গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমরা অনেক খুশি। এই আনন্দ উল্লাস, এ আনন্দ দীর্ঘ ১০ বছরের সাধনার। তবে এখান থেকে কেউ হতে চান লয়ার, কেউ বা হতে চান ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তবে অভিভাবকদের প্রত্যাশা, নিজের ইচ্ছা মতোই সন্তানরা গড়ে উঠবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষা খাতে মেয়েদের থেকে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরের ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে খারাপ করেছে। তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পেছনে ব্যয়কে বর্তমান সরকার বিনিয়োগ হিসেবে দেখে। বাতেন বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন, আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপের কোনো কারণ নেই, কেননা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই ফলাফল ঘোষণা মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মেয়েরা ভালো করেছে, তবে ছেলেদের ফলাফল খারাপ হওয়ার কারণ কি তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন।
কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম, এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গেল কয়েক দশকে দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাক্ষরতার হার। তবে এখন বিশ্ব পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 96 সালের মধ্যে মাত্র 7% মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17% হয়, এখন মতো 22% মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30%, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ পরিচালনা করছে জনগণ দ্বারা নির্বাচিত সরকার, কোনো অদৃশ্য শক্তি নয়। এই অদৃশ্য শক্তির ভাবনা বিএনপির মানসিক ট্রমা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনা করছে। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুড সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন, তিনি আসছেন দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে। তবে বিএনপি মনে করছে নতুন করে নিষেধাজ্ঞা আসবে কিনা। তিনি বলেন, কথা মেলার চাতুরি ছাড়া দেশবাসীকে দেওয়ার মতো বিএনপির কিছুই নেই। বিরোধী দলকে রাজনীতি না করতে দিতেই নতুন করে ট্রাইব্যুনাল করা হচ্ছে, একতরফা শুনানি করে সাজা দেওয়া হচ্ছে অনেককেই, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ সাজাতে হয়ে যাচ্ছে, কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি এই কথাটা আজকেও বলেছি আপনার, যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করতে হচ্ছে, অর্থাৎ লুটের ব্যবস্থা করতে হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের অন্যতম জাতীয় সমস্যা। সড়ক দুর্ঘটনা নিরসনে সরকার সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ অনেক পদক্ষেপই গ্রহণ করেছে। রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালার হল রুমে নিরাপদ সড়ক চাই নিশ্চার দর্শক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিশ্চার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি এবং মহাসমাবেশ উদযাপন পরিষদের আহ্বায়ক ও নিশ্চার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল। মহাসমাবেশে সারা দেশের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধিক নিশ্চার সদস্যরা উপস্থিত ছিলেন। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপির ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জানান সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বস্ত্র অধিদপ্তরের কর্মস্থলে প্রকল্প পরিচালক কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা ও বিভিন্ন সময়ে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী। এ বিষয়ে এরই মধ্যে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ওই ভুক্তভোগী নারী, কিন্তু এখনও সুরাহা হয়নি বিষয়টি। উল্টো ওই নারীকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নিতে। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে গত বছর বস্ত্র অধিদপ্তরের বাস্তবায়নাধীন সিলেট শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পে হিসাব রক্ষক পদে যোগদান করেন জান্নাতুল জাহান জুথি। বৃদ্ধ বাবা মায়ের দুঃখ দুর্দশায় ভরা জীবনের গ্লানি মুছে একটু হাসি ফোটাতে চেয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই নারী।
কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন খোদ প্রকল্প পরিচালক নিরঞ্জন কুমার দেবনাথ। আমি আসলে চাকরি যাওয়ার ভয়ে বা চাকরিটা চলে যাবে এর জন্য আমি ওনাকে মানে কমপ্লেন্ট তখন করি নাই, এই একটা ভয়ের জন্য যে উনি ওনার জব করুক, আমি আমার জব করি। যদি ওনাকে কোনোভাবে বুঝিয়ে ব্যাপারটা করে মান সম্মানের কথা চিন্তা করে ব্যাপারটা বলিনি, কারণ বেসিক্যালি কোনো কিছু হলে দোষটা মেয়েদের দিকেই আসে। কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার, কিন্তু সেসব তোয়াক্কা না করে শুরু থেকেই এই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন প্রকল্প পরিচালক। বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় সেসব প্রলোভন এবং কুপ্রস্তাবের প্রমাণ রেখে দিয়েছেন এই নারী। অফিস রুমে আমার হাত ধরে টানাটানি করা, তারপরে বাজে বাজে প্রপোজ দেওয়া, কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি ইত্যাদি এগুলো উনি করতে থাকে। তো আমি ওনাকে বারবার না করা সত্ত্বেও যখন আমি ওনাকে থ্রেট দিই যে আমি কমপ্লেন করবো, কিছুটা সময়ের জন্য চুপ থাকি। শুধু তাই নয়, সরকারি টাকায় বিমানে করে এই নারীকে সিলেটে নিয়ে যান প্রকল্প পরিদর্শনে। সেখানে 5 তারকা মানের হোটেলে একই রুমে রাত্রি যাপনের প্রস্তাবও দেন নিরঞ্জন কুমার দেবনাথ। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও চাকরিচ্যুতি করার হুমকি দেন এই প্রকল্প পরিচালক। তো উনি আমাকে কাজের কথা বলে সিলেটে নিয়ে যান, নিয়ে গিয়ে হচ্ছে এক রুম বিশিষ্ট একটা রুমে গ্র্যান্ড সিলেট 5 স্টার। তো আমি ওনাকে প্রশ্ন করলে উনি বলে যে কাইন্ডলি একটু ম্যানেজ করেন, আমরা এখান থেকে জাস্ট রেস্ট নিয়ে প্রজেক্ট সাইডে চলে যাব। দেন আমি একটু ইতস্তত বোধ করা সত্ত্বেও ওনার অনুরোধ আমি রাখি, রুমে প্রবেশ করি। রুমে প্রবেশ করার কিছুক্ষণ পরে উনি আমার সাথে অশ্লীল আচরণ করা শুরু করেন, শ্লীলতাহানি ট্রাই করেন। আমি কোনোভাবে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি রুম থেকে বের হয়ে যাই এবং পরে হোটেল লবি অ্যান্ড গার্ডেনে অবস্থান করি উনি যতক্ষণ না পর্যন্ত রুম ত্যাগ করেন। উনি যখন প্রজেক্ট এরিয়া চলে যায় তারপরে আমি রুমে যাই এবং পরবর্তীতে আমি ঢাকা ব্যাক করি। এ নিয়ে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগী নারী অভিযোগ দায়ের করলে তা তুলে নিতে চাপ দেন নিরঞ্জন কুমার দেবনাথ। বিষয়টি সমাধানে ভুক্তভোগীর ভাইকেও অনুরোধ করেন তিনি। আমি এটা কোনো মিথ্যা কথা না, আমি দরকার হলে তোমার ওই শুনেন স্যার, জুথিও যত যাই হোক, জুথি কিন্তু একটা বাজে মেয়ে না। ও চাচ্ছে যে আপনার যদি না পারো তো সত্ত্বে যদি কোনো ক্ষতি না হয়, ও চাচ্ছে না। বিষয়টা কি একটা জিনিস মনে রাখবেন স্যার, ওর সাথে যে জিনিসটা হয়েছে এটা যদি পৃথিবীর অন্য কোনো জায়গায় হইতো, এতক্ষণে স্যার ওটার অ্যাকশনই অন্যরকম হইতো। অভিযোগের বিষয়টি নিয়ে সরাসরি জানতে চাওয়া হলে কোনো কথা বলতে রাজি হননি তিনি। উল্টো এশিয়ান টেলিভিশনের ক্যামেরা দেখে দ্রুত চলে যান অভিযুক্ত প্রকল্প পরিচালক নিরঞ্জন কুমার দেবনাথ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঘোড়ামার্কার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাবির মিয়া। কাবির মিয়া উপজেলার প্রতিটি গ্রামে ও হাটে বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। রবিবার দিনব্যাপী উপজেলার গোহালা ইউনিয়ন, জলিরপাড়া ইউনিয়ন, ননিক্ষীর ইউনিয়ন ও কাশালিয়া ইউনিয়নের কর্মী সভা করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদক মুক্ত করতে ভোট চান তিনি। ঝিনাইদহে প্রাণ ভয়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এতিম 2 ভাই বোন। সন্ত্রাসীদের হামলায় ফিরতে পারছে না নিজ বাড়িতেও। এ নিয়ে মামলা করায় প্রতিনিয়ত তাদের দেওয়া হচ্ছে হুমকি ধমকি। জীবনের নিরাপত্তা চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় 2 ভাই বোন। ঝিনাইদহের প্রতিনিধি এম রবিউল ইসলাম রবির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা গ্রামের মাগুড়াপাড়ার বাসিন্দা কাজী ফারুক ও তার ছোট বোন কাজী শাহনাজ। বাবা মারা যাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান এই 2 ভাই বোনকে নিজ বাড়িতে তুলে দেন, কিন্তু এতেই ঘটে বিপত্তি। তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে স্থানীয় আব্দুল কালাম ওরফে বাবুল মাস্তান, আব্দুল বারি, মমিন ড্রাইভার সালাম সহ আরও কয়েকজন হামলা চালায়। লুটে নেয় বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র, ব্যাংকের চেক, সার্টিফিকেট, স্ট্যাম্প সহ মূল্যবান জিনিসপত্র। এ নিয়ে আদালতে মামলা করায় উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাদের। প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় 2 ভাই বোন। হঠাৎ করে এলাকার কিছু কুচক্রী মহল সন্ত্রাসী এরা আবার সেই জমিতে আবার হামলা করে, সেখান থেকে আবার উচ্ছেদ। ডিসি অনুসার দখল করে দেওয়ার পরেও সন্ত্রাসীরা আবার হামলা করছে, তাহলে এই সন্ত্রাসীরা কারা? এলাকাবাসীও তুলে ধরেন এই অসহায় 2 ভাই বোনের কথা, দাবি করেন সুষ্ঠু বিচারের।
ফারুক এবং শাহনাজ ওদের বাপের সয় সম্পত্তি যা পায় এইটা যেন ওরা বুঝে পায়, এইটা আমাদের চাওয়া। ওদের থাকার সেই অধিকার যাতে ফিরে পায় আপনাদের মাধ্যমে সেই ব্যবস্থা আপনারা করেন। তবে অভিযুক্তের দাবি এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। আমাদের কোনো সম্পর্কই নেই, আমার যেখানে আমার যাওয়া নেই, আসা নেই, তা নেই, কিছু সম্পর্ক নেই, সেখানে আমার প্রশ্ন ওঠে কি করে। এদিকে তাদের প্রতি অবিচার করা হচ্ছে স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। যেহেতু পৈতৃক সম্পদ সুষ্ঠু সমাধান করে সুষ্ঠুভাবেই তারা তাদের পৈতৃক সম্পত্তি পাবে, এই ব্যাপারে তো আসলে কারোর কিছু করার নেই। আর পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা জড়িত কোনো বিষয় নিয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ দেয় সে সংক্রান্ত আমরা আইনগত যে ব্যবস্থা আছে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অসহায় দুই ভাই বোনের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতার লক্ষ্যে হিজবুত তৌহিদের ঢাকার কেন্দ্রীয় নারী বিভাগের উদ্যোগে রাজধানীতে মানববন্ধন ও র্যালি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক নারী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। হিজবুত তৌহিদের ঢাকা বিভাগীয় নারী সম্পাদিকা তসলিমা ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদিকা ও হিজবুত তৌহিদের নারী সম্পাদিকা রুফায়দা পন্নী। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজ সহ সংগঠনের নেত্রীরা। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষে রাজধানীতে ট্রমা নার্সিং এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ট্রমা নার্সিং কলেজের অধ্যক্ষ অঞ্জু বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হক। বিশেষ অতিথি ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক তানজিনা খান ও অধ্যক্ষ ডাক্তার তাজুল ইসলাম তালুকদার সহ আরও অনেকেই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। দর্শক, এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। শীঘ্রই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার দৈর্ঘ্য ও 54 ফুট প্রশস্ত এই এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর 4,369 কোটি টাকার অধিক ব্যয়বহুল প্রকল্প যোগাযোগ ব্যবস্থায় আনবে বৈপ্লবিক পরিবর্তন। সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এটি আরেকটি উন্নয়নের মাইল ফলক। সারোয়ার আমিন বাবুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের 4 লেনের দুটি সড়কের এক পাশ পুরোপুরি প্রস্তুত। দুপাশ চালু করতে পুরোদমে কাজ চলছে, বসানো হচ্ছে বৈদ্যুতিক পোল। তবে এর মধ্যেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সামান্য কিছু যানবাহন চলাচল করছে। এই মাসের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশাবাদী সিডিএ। লাইট এবং পোল এবং সিকিউরিটি ক্যামেরা এবং স্পিড কন্ট্রোলের জন্য যে রামবাল স্ট্রিপ লাগাবো, এগুলো সম্পন্ন করে আমরা আশা করতেছি অতি দ্রুত আমরা এগুলো স্থাপন করে আমরা যান চলাচলের জন্য তাদের উন্মুক্ত করব। ব্যয়বহুল এই প্রকল্পটি দেশের শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানালেন সিডিএর চেয়ারম্যান। যানজটে যে সময় ক্ষেপণ হয় সেটার থেকে উত্তরণের জন্য আগামী 50 বছর পরে আমার পপুলেশন কত হইতে পারে সেগুলো মাথায় রেখে একটু দূরদর্শী পরিকল্পনা হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমার প্রয়োজন ছিল এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্য এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। এই উড়াল সড়কে ওঠানামার জন্য 15টি র্যাম্প করা হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%, সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে।
শিক্ষা খাতে ব্যয় নয় বিনিয়োগ করেছে সরকার বলেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং দেশ পরিচালনা করছে জনগণের সরকার, কোনো অদৃশ্য শক্তি নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। বিরোধীদের দমনে ব্যস্ত সরকার বললেন ফখরুল। সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।